দর্শক মন্ডলী, সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমাদের 4 জন অতিথি, দীর্ঘ সময় আমরা আপনাদের সঙ্গে থাকব। তবে আজকের আলোচনার বিষয়টা একটু বলে রাখি, কি হচ্ছে কি হবে। তো পরে আলোচনায় আসছি, আমি পরিচিত হই আমাদের সবার সাথে। আগে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি আপনাকে। এরপরে আছেন স্থপতি মুবাশশির হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, অবশ্যই স্বাগত জানাচ্ছি আপনাকে। এরপরে আছেন মেজর জেনারেল অফ সভাপতি মনিরুজ্জামান, প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, মনির ভাই স্বাগত জানাচ্ছি। এরপরে আছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, প্রেসিডেন্ট চেঞ্জ মেকার্স। দেখি চেঞ্জটা কোথায় হয়। অনেক ধন্যবাদ আপনার 4 জনকেই। আর যেটা বলছিলাম যে আসলে কি হচ্ছে কি হবে, এই মুহূর্তে সর্বোচ্চ আলোচনা নারায়ণগঞ্জ হলো, ফেনী হলো, লক্ষ্মীপুর হলো, এরপরে কি সবার মধ্যে প্রশ্ন। আর যখন কথা বলছি তখন একটা টেলিভিশনে দেখছিলাম বারবার একই খবর, যে ঘরোয়া সমাবেশ, বিশেষ করে আইনজীবীদের সমাবেশ হলো না, ওইদিকে নাগরিক সমাবেশ হচ্ছে না, মানে ঘরোয়া আলোচনাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখন কোথায় যাচ্ছি, কি হবে, এই বিষয়টা নিয়েই আলোচনা আমরা করতে চাই। লম্বা বড় করে আমি আলোচনা করতে চাই না, তো আপনার কাছ থেকে আমরা জানবো যে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমার মনে হয় মনিরুজ্জামান সাহেব খুব ভালো অবস্থায় আছে। নিরাপত্তা নিয়ে বলবে, নিরাপত্তা এবং সিকিউরিটি। আমাদের দেশের এখন সবচেয়ে বড় সমস্যা হলো জীবনের নিরাপত্তা এবং জীবনের সিকিউরিটি। একটা যেটা আমার কাছে কষ্ট লাগে সেটা হলো এই, যে আমার দেশে এত শিক্ষিত, এত পণ্ডিত লোক থাকা সত্ত্বেও যে ধরনের রাজনীতি আজকে 10-20 বছর পর্যন্ত চলে আসছে, তার কিন্তু মানে ইনএভিটেবল পরিণতি হিসাবে আজকে যেখানে আসছে সেখানে আসছে। আমার মতো লোক 2-1টা লেখা আমি বলেছি যে এই যে দলীয়করণের রাজনীতি চলছে, সবাইকে নিয়ে আসে লুটপাট করে খাই লয়ার আইনজীবী, এর পরিণতি হইল গণতন্ত্রের ধ্বংস। এটা কারণ গণতন্ত্রের যে সিভিল সোসাইটি, এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে লয়াররা সাংবাদিকদের, দলীয় বিশেষ করে লয়াররা সাংবাদিকদেরকে এনে। এখন যেটা আরো লজ্জার কথা হয়েছে, একটা কথা কি জানেন, যদি আপনি লজ্জা না পান তো লজ্জা না পাইতে পারেন, কিছু করার নাই। একটা এবং আমাদের দেশের জন্য এখন সবচেয়ে যেটা ক্ষতি করে যাচ্ছে যারা, সেটা হলো এই কথাগুলো খারাপ শোনায় আমার বলতে ক্ষোভে দুঃখে বলি, এটা যে বেকার টেকনোক্র্যাটস আছে, এদিক ওদিক থেকে তারা এখানে বসে গেছে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার সুযোগ নিয়ে। তারা এখন বুদ্ধিদাতা, তারা আসলে রাষ্ট্র চালাচ্ছেন। আমার বোন বলেন, বঙ্গবন্ধুর কন্যা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি খুব কমই রাষ্ট্র নিয়ে চিন্তা করার সুযোগ পান বলে আমি মনে করি। এরা সব বুদ্ধি দিচ্ছে। তা নাহলে এরকম বুদ্ধি মনে হয় তারও হইতো না যে নির্বাচন না করেও, ভোটারহীন নির্বাচন করেও আপনি নির্বাচিত সরকার হতে পারেন শাসনতন্ত্র সম্মত হিসেবে। এই সমস্ত অত্যন্ত পণ্ডিত না হইলে পরে হারবার্ড টারবার্ড থেকে বেকার হয়ে না আসলে এরকম বুদ্ধি দেওয়া যায় না যে না ভোট আসনে তাতে কি হয়েছে, ভোট আসনে আমি নির্বাচন দিয়েছি, আসে নাই, বিরোধী দল আসে নাই, তাতে কি হয়েছে, নির্বাচন কি হবে না? শাসনতন্ত্রের কোথায় লেখা আছে যে নির্বাচনটা একটা শূন্য নির্বাচন হবে? জনগণের অধিকার নিশ্চিত করতে প্রত্যেক পর্যায়ের শাসন কথায়। ফলে হয়েছে আজকে অল্প কথায় বেশি কথা বলে ফেলছি এক অর্থে, সেটা হইল যে এখন সরকার আসলে যেহেতু একটা অনির্বাচিত সরকার হয়ে গেছে, এখন অনেকেই মনে করে আমিও সরকার। উই হ্যাভ রিয়েলি মেনি আনইলেক্টেড গভর্নমেন্টস, বিকজ আমরা একটা আনইলেক্টেড গভর্নমেন্টকে আমরা সবাই রাজা হয়ে গেছে। এরকম একটা অবস্থা হয়ে গেছে, কারণ সবাই তা না হলে দেখেন ফেনীতে যে সমস্ত কথা বললেন, বা এই যে নারায়ণগঞ্জের 7টা মৃত্যুর পর, তারপরে এই যে ফেনীতে, তারপর লক্ষ্মীপুরে, আজকে দেখলাম কোথায় যেন একটা হিসেব দিয়েছে যে 5 মাসে 34 জন মারা গেছে লক্ষ্মীপুরে। জি, মানুষের জীবনের, সাধারণ মানুষের কোন জীবনের মূল্য নাই। এটা আমার মনে হয় মোগল আমলেরও রাজারা এরকম চিন্তা করতে পারে না যে মারা গেছে, অন্যরা মারা গেছে, আমার জীবনটা যে আজকে শত শত কোটি টাকা খরচ করে আমরা মন্ত্রীদের নিরাপত্তার জন্য টাকা খরচ করছি, অথচ আমার আপনার জীবনের জন্য তার জীবনের কোনো দাম নাই। এই রাষ্ট্রকে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়তে আমরা ব্যর্থ হচ্ছি। এবং এর জন্য সত্যি কথা বলতে কি, কারণ যারা সহযোগিতা করছে তারা কিন্তু আমার চেয়ে আপনি যদি কম লেখাপড়া জমা লোক না, তাদের সহযোগিতা কিন্তু হচ্ছে। শেখ হাসিনার কথা বলেন বা বেগম খালেদা জিয়ার কথা বলেন, তারা এটা চিন্তাও করতে পারতো না। এই বুদ্ধিমান লোকেরা, এই চালাক চতুর লোকেরা তাকে বুঝেই এখন এমন জায়গায় নিয়ে আসছে যে এখন সত্যি কথা বলতে কি আইনত শাসনতন্ত্র সম্মতভাবে কথা বলতে গেলে, শিক্ষিত লোক হিসেবে কথা বলতে গেলে, বিবেকবান বলে যে আমরা একটা সরকার
বৈধ সরকার নাই দেশে। এটা শেখ হাসিনার জন্য, বর্তমান সরকারের জন্য সবচেয়ে লজ্জার কথা। কারণ আপনি যেখানেই যান না কেন, সেটা দেখতেছেন যে আপনি নির্বাচিত সরকার না, আপনি যে ফাঁকি চুকি দিকে আসছেন। আর সবচেয়ে লজ্জার কথা, চিন্তা করে দেখেন এই টেকনোক্রেটস কিরকম বুদ্ধি দেয়। কোথায় মোদী বিশাল ভোটে, জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে আসছে, সেবেলা আপনার মতো আমিও ম্যান্ডেট নিয়ে আসছি, আসেন আমার সঙ্গে দুজনে মিলে দেশ সমস্যা সমাধান করি। মানে জাতি হিসেবে মুখ দেখাতে পারছি না লজ্জায়। আপনাকে পরে ফিরছি, অনেক ধন্যবাদ। মোবাশ্বের ভাই, আপনি তো এই স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছিলেন সরাসরি ভাবে। তো আপনি বিএসএফ যেটা বলছেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা আসলে ব্যর্থ হয়েছি স্বাধীন রাষ্ট্র করতে। না দেখেন, আপনার কি মনে হয়? না, আমি আপনার প্রশ্নটা কিন্তু শুরুতে খুব ইন্টারেস্টিং ছিল, এখন কি হচ্ছে, কি হবে অ্যাকচুয়ালি এই এখন যা হচ্ছে, এটা না হলে আমি খুব আশ্চর্যান্বিত হতাম। কেন? কারণ আপনি আম গাছ লাগায় লিচু ফল পাইতে পারেন না। আপনি তো আগেই রোপণ করেছেন একটি এমন জিনিস যার রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি। যেরকম আমি কয়েকটি জায়গায় বলছি, এই কয়েকদিন ধরে আমি বলতেছি যে 7 খুন হওয়াতে তো আমি আশ্চর্যান্বিত হয় নাই, মিনিমাম 70টা খুন হলে পারে একই দিনে, তখন আমি একটু চিন্তা করতাম যে বোধহয় একটু হিসাবের গন্ডগোল হয়ে গেছে। আপনার এখানে আমি বহুবার 2 বছর আগে আমি বলছি যে আমার সরকার, আমার দল, দে আর মেকিং ফ্র্যাঙ্কেনস্টাইন, এবং সেটার রেজাল্টটা কিন্তু এই যে ফ্র্যাঙ্কেনস্টাইনের রেজাল্ট শুরু হয়ে গেছে। এবং সেটার বক্তব্যে আপনাকে বলি, নারায়ণগঞ্জের এই দুর্ঘটনা ঘটার পরে আই হ্যাড অ্যান অপরচুনিটি টু সিট উইথ শামীম ওসমানের সাথে, এবং তাকে আমি প্রথম প্রশ্নগুলি করছি যে আপনার এখানে আপনার সাথে প্রোগ্রাম করতে যাওয়ার খবর জানার পরে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশ বিদেশে একটি লোককে খুঁজে পাই নাই যে বলেছে আপনার সাথে প্রোগ্রাম করা যেতে পারে। এমনকি এই কথাও বলছে যে আপনি প্রোগ্রাম করে বাসায় ফেরত আসতে পারবেন, ইউ উইল বি কিডন্যাপড বাই শামীম। আই জাস্ট টোল্ড হিম অনলাইন লাইভ, আমি এই কথা তাকে বলেছি, কেন একজন এমপি সম্পর্কে দেশের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় গণতান্ত্রিক সরকারের এমপি সম্পর্কে এই পারসেপশন সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কেন? যাই হোক, আমি ওনার কাছ থেকে সরাসরি উত্তর পাই নাই। তো ঘটনাটা হচ্ছে এই, এখন এই যদি অবস্থান হয়, এবং উনি তখন বলা শুরু করলেন এই খুনের সাথে মেয়র সাহেব, মেয়র ম্যাডাম, মেয়র জড়িত এবং জামাত জড়িত। আমাদের জুজুর ভয় সবসময়, বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় আমরা যেভাবে জুজুর ভয় দেখাই, রাক্ষসের ভয় দেখাই, এটা এখন কিন্তু আমাকে এখনো রাজাকার বলতে পারে নাই, সম্ভবত সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট হওয়ার কারণে। না হলে আমাকে একদিন রাজাকার বানায় ফেলতো, যে কোনো কারণে হয় নাই। তো সেলিনাকে রাজাকার, জামাত সবকিছুই উনি বললেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফ্র্যাঙ্কেনস্টাইনের কথাটা আপনাকে বললাম, অনুষ্ঠানের শেষে আমি যখন গাড়িতে উঠে যাচ্ছি, তখন আমাকে উনি আমার গাড়ির দরজা খুলে আমাকে হাত ধরে বলতেছেন, এই যে আপনি বহুদিন আগে বলছিলেন ফ্র্যাঙ্কেনস্টাইন, উই ক্রিয়েটেড ফ্র্যাঙ্কেনস্টাইন, উই আর আন্ডার দ্য কন্ট্রোল অফ ফ্র্যাঙ্কেনস্টাইন নাও। এবং আমার জীবনও ভীষণ রিস্কের ভিতরে আছে, যে কারণে আমি থানায় এজাহার করেছি। রাইট অর রং না, ঘটনাটা কিন্তু এই জায়গায়। এখন আমাদের ব্যারিস্টার সাহেব যে কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে আমি ছোট্ট একটি কথা বলি। দেখেন, বঙ্গবন্ধু 25শে মার্চে যে ঘটনা ঘটলো, শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিন্তু গণতন্ত্র স্টাবলিশ করার জন্য যুদ্ধ করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত ইয়ার সাথে মিটিং করেছে, কিসের জন্য? গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করার জন্য। যদি ওনাকে সরাসরি ওই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো হতো, তাহলে কিন্তু ইতিহাস অন্যভাবে লেখা হতো। হয়তো দেখা যেত এক পর্যায়ে আমরা যখন আমাদের পাওনাগুলি ওই দেশ থেকে নিতে চাইতাম, তখন তৎকালীন পশ্চিম পাকিস্তান স্বাধীনতার জন্য যুদ্ধ করতো আমাদের বিরুদ্ধে। দ্যাট উড বি দ্য সিচুয়েশন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মুনির ভাই, আপনি শুনলেন যেহেতু বেশা সাহেব বলছেন যে আপনাকে নিয়ে আসলে জীবনের নিরাপত্তাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হন এই মুহূর্তে। প্রধান যেটা কথা বলতে চাই, যে সার্বিকভাবে আমরা সকলে নাগরিক হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা আমি, আপনি, অন্য মানুষ, বড় ছোট সবাই একইভাবে। এবং এই নিরাপত্তাহীনতার প্রধান যে কারণটা হচ্ছে যে বৈধ সরকার যখন দেশে থাকে না, সে তার রাষ্ট্রযন্ত্রকে যখন অবৈধভাবে ব্যবহার করে নাগরিকের বিরুদ্ধে, সেই যন্ত্র একদিন এই ধরনের কার্যকলাপ করতে বাধ্য। আজকাল
প্রায় আমি বিভিন্ন জায়গাতে একটা প্রচলিত কথা শুনি যে র্যাব প্রাইভেট প্র্যাকটিস করে। অর্থাৎ হলো যে রাষ্ট্রের জন্য যদি আমি হত্যা করতে পারি, তাহলে একটা দুইটা হত্যা আমার নিজের পকেটের জন্য করতে পারি। ডাক্তার যেরকম হাসপাতালে কাজ করে আবার প্রাইভেট প্র্যাকটিসও করে, তো র্যাবকে দিয়ে আপনি বছরের পর বছর নাগরিক হত্যা করবেন, তাকে অবৈধ কাজে ব্যবহার করবেন, তাকে দিয়ে অবৈধ নির্বাচন সম্পন্ন করবেন, সে তার নিজের কাজে ব্যবহার হতে পারে, এটা খুবই স্বাভাবিক। এখন এখানে যেটা হয়েছে যে রাষ্ট্রযন্ত্রকে অবৈধ অনিয়মে ব্যবহার করতে করতে এমন একটা পর্যায়ে চলে এসেছি, সেখানে শুধু নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে তা না, এখানে বড় সমস্যা। আমি একজন নিরাপত্তা ছাত্র হিসেবে যেটা বুঝতে পারছি যে নিরাপত্তা যে সেক্টরটা আছে এর ভিতরে আমি কিছু ফল্ট লাইন আইডেন্টিফাই করতে পারছি এবং ফল্ট লাইন ক্র্যাক করতে পারে। এটা খুবই একটা ভয়াবহ পরিস্থিতি। আপনি যদি গত সপ্তাহের কথাটা মনে রাখেন, যেখানে র্যাব পাবলিকলি তারা মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে, তারা বলছে যে মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে র্যাবের বিরুদ্ধে যে কথা লেখা হয়েছে সেটা রাষ্ট্রীয় মিথ্যাচার, এবং এক পর্যায়ে র্যাব তাদেরকে বাধ্য করেছে ওয়েবসাইট থেকে এটাকে সরিয়ে ফেলতে। যে 28 জন তাদের সদস্যকে তারা এক সময় অন্য জায়গাতে সরিয়ে নিয়ে এসেছিল, তাদেরকে র্যাব আবার তাদের কর্মস্থলে ফেরত পাঠিয়ে দিয়েছে। কাজে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রীয় বাহিনীর ভিতরে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়ে গেছে, এবং টানাপোড়েনের বিশেষ ক্ষেত্রগুলো হচ্ছে যখন অবৈধভাবে তাদেরকে ব্যবহার করা হবে, এবং অবৈধভাবে ব্যবহার করতে করতে আপনি যেটা বললেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে, ফ্র্যাঙ্কেনস্টাইন শুধু আমাদের বিরুদ্ধে না, ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের বিরুদ্ধে তৈরি হয়ে যাচ্ছে। এবং এইটা যদি কোনো সময় ক্র্যাক করে, নারায়ণগঞ্জ এবং ফেনীতে তাই দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। কাজেই যখন ফল্ট লাইন ক্র্যাক করবে, আপনি এটাও আমার সাথে একমত হবেন যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় ইনস্টিটিউশনস গুলো আছে সেটাকে বর্তমান সরকার বিগত কয়েক বছরে এত অতি দলীয়করণ করেছে যে তাদের কাঠামোগত কোনো শক্তি আর নাই, এবং এই কাঠামোগত শক্তিহীনতার কারণে যদি কোনো সময় একটা বড় ধরনের রাষ্ট্রীয় সমস্যার সৃষ্টি হয়, বাংলাদেশের রাষ্ট্রের সেই যে ক্ষমতা থাকা দরকার ছিল আভ্যন্তরীণভাবে এটাকে মোকাবিলা করার, সেই শক্তিটা আমরা নিজেরাই ধ্বংস করে ফেলেছি। কাজে আমরা এমন একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি যে আমি বলছি যে বাংলাদেশ একটা কঠিন ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছে, এবং আমরা নাগরিক হিসেবে যারা এটাকে অল্প কিছু হলেও বুঝতে পারছি, সকলের উচিত হবে সবাইকে সজাগ করার বিষয়ে। অনেক ধন্যবাদ মনির ভাই আপনাকে। আমি দর্শকের একটা প্রশ্ন নিয়ে দেখি আপনার কাছে আসছি। হ্যালো। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি রেসপেক্টেড ব্যারিস্টার মইনুল হোসেনকে একটি প্রশ্ন করতে চাই। বাংলাদেশে এই মুহূর্তে সামরিক শাসন বা জরুরি আইন বলবৎ না থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত সভাটি এবং আজকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত সমাবেশটি করতে দেওয়া হলো না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশের সো কল্ড সিভিল সোসাইটির পক্ষ থেকে এর কোনো জোরালো প্রতিবাদ আমরা দেখলাম না। তাই আমার প্রশ্ন, তাহলে কি এই সোসাইটি কি ইভিল সোসাইটি বা পারভার্টেড সিভিল সোসাইটি? অনেক ধন্যবাদ আতাউর সাহেব। আজি তার বিস্তৃতিকে আপনি কিভাবে দেখছেন? এই পুরোটা তিনজনের বক্তব্য তো আপনি শুনলেন। এই বক্তব্যের পরে তো আর বক্তব্য থাকার কথা না। মূল বিষয়টা হচ্ছে কি যে মুবাশির ভাই যেটা বলছিলেন, উনি আপনি তো আর অবাক হন না এই স্বাভাবিক ঘটনায়, কারণ এটা এক্সপেক্টেড রেজাল্ট যেটা বলি, এবং অ্যাকচুয়ালি এটা এক্সপেক্টেড। এবং আমি এক্সপেক্ট করি এর চেয়েও ডেঞ্জারাস এক্সপেক্ট করছিলাম, আমি এখন বলি যে অনেক কম হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা, প্রথমত আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা ভেন্টিলেশনের যে ব্যাপারটা থাকে, সেই ভেন্টিলেশনটা এখন কিন্তু বিক্ষিপ্ত ভাবে হচ্ছে। মানে মানুষ যখন স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, তখন যে ঘটনাগুলো ঘটে সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। ওভারঅল মনে হচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন মেকানিজম মেশিনারিজের উপরে কোনো কন্ট্রোল নাই। চেইন অফ কমান্ডের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। হয়তো কোনো একটা জায়গা থেকে কমান্ড হচ্ছে, কিন্তু লোকাল যে কমান্ডগুলো, যে বিভিন্ন সিস্টেমিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নাই। আপনি ফ্রাঙ্কেনস্টাইনের কথা আমরা বলছি অ্যাকচুয়ালি, এবং আমি কদিন আগে এক জায়গায় লিখেছি যে তারা এখন স্ট্রাইকিং ব্যাক। আমরা যাদেরকে তৈরি করেছি এখন তারা তাদের কাজ শুরু করেছে মাত্র। উনি যেটা বলেছেন গাছ লাগানো হয়েছে, এখন আমরা ফল পাচ্ছি। মানে আপনি বলেছেন আম গাছে জাম হয় না, আর আমি বলবো যে গাছটা লাগিয়েছি সেই ফলই পাচ্ছে, কিন্তু গাছ লাগানোটা কমপ্লিট হয়েছে 90 এর পর থেকে, এবং এখন বেশ পাকাপোক্ত ফলগুলো আমরা পাচ্ছি, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি কয়েকটা জাস্ট শেয়ারিং এর জন্য কয়েকটা কথা আমি বলি আপনাকে, যে আপনি যদি গত 1 মাসের
গত এক মাসের কথা বলছি, আনফরচুনেটলি এটা হয়তো গভর্নমেন্ট মনে করবেন যে তাদের এগেনস্টে বলা হচ্ছে, কিন্তু এটা গত এক মাস না হয় এক বছরেরও ধরতে পারেন, 5 বছরেরও ধরতে পারেন, 20 বছরেরও ধরতে পারেন। আমরা যদি পত্রিকাগুলো যদি দেখি, টিভি নিউজগুলো যদি আমরা দেখি, সেটা দলীয় সংবাদপত্র হোক আর নির্দলীয় হোক, তথাকথিত যেভাবেই দেখেন না কেন, কি চিত্রটা কি, দেশের চিত্রটা কি? কয়েকটা জিনিস আমি আপনাকে বলি যে আপনার ধরেন ফেনী, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জে কি ঘটলো চোখের সামনে, এটার জন্য রিসার্চ করার কোনো দরকার নেই। খুব মানে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোক যদি একটু চিন্তা করে তাহলে তারা বুঝতে পারবে যে কি হচ্ছে। এটা ইনভেস্টিগেশন, কে কিভাবে পালালো, অডিও টেপ, ভিডিও টেপ, ইন্টারভিউ, প্রেস কনফারেন্স, কিচ্ছু দরকার নেই। জাস্ট একটু খেয়াল করলে এরা বুঝতে পারবে যদি এদেশের রাজনীতি বা এদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে তার ন্যূনতম জ্ঞান থাকে। আপনার ইয়াবা, মাদক তো একটা বড় সমস্যা আমাদের জন্য। গতকাল পরশুদিন একটা টিভি চ্যানেলে রিপোর্ট করা হলো, একজন পরিবারের কক্সবাজারে একটা ফ্যামিলির 12 জন মাদক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা রিপোর্ট করেছেন। এটা কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি জানি না। আপনার বিরোধী দলকে এই যে তালা দিয়ে রাখা হচ্ছে, আপনার সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, পারমিশন থাকা সত্ত্বেও মাইক খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে টিভিতে দেখলাম যেভাবে ধাক্কাধাক্কি করা হলো মহিলা আইনজীবীদেরকে, এটা শালীনতা বা সভ্যতার পর্যায়ে পড়ে কিনা আমি জানি না। তাদের কি অপরাধ ছিল সেটা আমি জানি না। আপনার নদীতে ডেড বডি পাওয়া যাচ্ছে নিয়মিত, এভরিডে পত্রিকার এটা একটা রেগুলার নিউজ যে বিভিন্ন নদীতে ডেড বডি খুঁজে পাওয়া যাচ্ছে এবং তাদের লাশের এখন ডিএনএ সিস্টেমটা যদি থাকতো আমরা লাশগুলো আইডেন্টিফাই করতে পারতাম, যদি ন্যাশনাল সেটা নেই। তো আপনার ক্রেস্ট, জাতীয় একটা পদক, মুক্তিযুদ্ধের যে যারা আমাদের যে বন্ধু তাদের একটা আমরা একটা সঠিক পদক দিতে পারি না, সেখানে আমরা দিচ্ছি হচ্ছে আপনার কি জানি বলে এটাকে, এই জোড়াতালি, মানে আপনার ওই যে ভেজাল পদক। আপনার সচিব পর্যায়ের লোকজন ফেক ফ্রিডম ফাইটারের সার্টিফিকেট নিয়ে তারা চাকরি করছেন। আপনার হেলথ সেক্টর বলে কোনো জিনিস এখানে আছে বলে আমি মনে করছি না। খাবারের ভিতরে বিষ, ইলেকশন সিস্টেমটা পুরোপুরি ধ্বংসের শেষ পর্যায়ে আমরা নিয়ে এসেছি। তো এই সমস্ত সামগ্রিক এই সিমটম গুলো দেখলে আপনি কি বলবেন যে এটা কি আমরা কি স্বাভাবিকভাবে আমরা চলছি? জাস্ট অনেক ধন্যবাদ আপনাকে তানভীর সিদ্দিকী। আমি আপনার কাছে আসছি, একটা প্রশ্ন আপনার কাছে ছিল, আরেকজন দর্শক আছেন তাই নিয়ে আপনার কাছে আসছি। হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। মতি ভাই, দিনাজপুর থেকে রানা বলছিলাম, ইঞ্জিনিয়ার রানা বলছিলাম। জি ভাইয়া বলেন। জি মতি ভাই, আমার খুব পছন্দের ব্যক্তি এখানে আপনি অতিথি হিসেবে তাদেরকে নিয়ে আসছেন। আমার একটি প্রশ্ন জনাব মোবাশ্বের সাহেবের কাছে, আর একটি প্রশ্ন মেজর অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান স্যারের কাছে। মোবাশ্বের সাহেব বললেন যে এই সরকার বিপুল মহা গণতান্ত্রিক সরকার। উনি কি নৈতিকভাবে এই সরকারকে, উনি আওয়ামী লীগকে পছন্দ করতে পারেন ব্যক্তিগতভাবে, কিন্তু এই সরকারকে নীতিগতভাবে নৈতিকভাবে এই সরকারকে মানে গণতান্ত্রিক সরকার বলেন কিনা? এবং মনিরুজ্জামান স্যারের কাছে প্রশ্ন, উনি মোবাশ্বের সাহেবের এই সমর্থনটুকু উনি সমর্থন করেন কিনা, এবং এই সরকার কি আসলে গণতান্ত্রিক? সরকার গণতান্ত্রিক না, এটা প্রশ্ন জবাব আপনি করে দিবেন। এই কথাটা বলি না, আমি বঙ্গবন্ধুকে বলেছি গণতন্ত্রের। যেটা প্রশ্নটা করা হয়েছে যে আইনজীবীদের সম্পর্কে, এবং যে যদিও দেশে ইমার্জেন্সি নাই, আমাদের আছে, সামরিক শাসন নাই, তারপরেও কেন সভা সমিতি করা যাচ্ছে না, মিটিং করা যাচ্ছে না, বিরোধী দলকে সত্যি কথা বলতে কি পিটাইয়া পাঠাইয়া যেভাবে ঘরে রাখার ব্যবস্থা করা হচ্ছে, এটা কথা কিন্তু আমাদের মনিরুজ্জামান সাহেব বলেছেন। এটা আমিও অনেক দিন থেকে বলে আসছি। সেটা হলো যে আসলে এই খারাপ কাজ করতে 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 এত তারা প্রশ্রয় পেয়ে গেছে, অন্যায় কাজ করতে করতে অন্যায়, একটা কথা আছে বরিশালে বলে যে কচু গাছ কাটতে কাটতে ডাকাইত হয়, বুঝতে পারছেন না? এরা এত অন্যায় কাজ করতে 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 সাহস পেয়ে গেছে, মনে করে বাংলাদেশের আমরা যে ঘটনাগুলো বলতেছি এটা ঠিকই সত্য ঘটনা বলতেছি এবং অত্যন্ত বিজ্ঞজনেরা এই কথা বলতেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে এই প্রশ্ন আসতেছে, সেটা হলো যে আমাদের মতো বিজ্ঞজনেরা যদি এই সমস্ত দুর্বল শক্তিকে প্রথম থেকে প্রতিবাদ করার সাহস আমরা দেখাতে পারতাম, আমরা পারি নাই। এই যে বললাম, এই যে এই ভদ্রলোকের প্রশ্ন উত্তরে আমি সবচেয়ে বলবো, সিভিল সোসাইটি তো রাখা হয় নাই, কারণ সিভিল সোসাইটি আইনজীবীরা আজকে বিএনপি করে, আওয়ামী লীগ করে, এবং কি জন্য? শুধু নীতির জন্য করে তা না, সুযোগ সুবিধা পাওয়ার জন্য করতেছে। সাংবাদিকরা বিএনপি করে, আওয়ামী লীগ করে। এখন সিভিল সোসাইটির সবচেয়ে বড় শক্তি হলো কিন্তু আইনজীবী এবং
সাংবাদিক তো প্রেসকে মিডিয়াকে ফোর্থ স্টেট বলা হয় গণতন্ত্রের জন্য। এখন এইগুলোকে আমরা সহ্য করে আসছি এবং এইগুলোর বিরুদ্ধে যদি যে প্রশ্ন করতাম, যদি কোনো আমার লেখাটাকে পড়ে থাকেন, আমার মনে হয় 10 বছর আগে থেকে আমি বলে আসছি যেটা একটা সর্বনাশা কাজ করা হচ্ছে, সিভিল সোসাইটিকে ধ্বংস করা হচ্ছে, এটা হচ্ছে না। এখন এই সরকারের দেখেন না, এই যে আস্তে আস্তে প্রথম কথা, এর আগেও কিন্তু নির্বাচন সত্যি কথা একটা প্রহসন নির্বাচন হতো, অর্থাৎ 2 দল মিলে ভাগাভাগি করে একটা নির্বাচন, মানে শেখ হাসিনার পরে বেগম খালেদা জিয়া, এর ভিতরে কোনো গণতন্ত্র নাই, গণতন্ত্র কোনো প্র্যাকটিস নাই, পার্লামেন্টে যাওয়া যাবে নাই। অতএব গণতন্ত্র ভাঙতে ভাঙতে এমন জায়গায় আসছে, তখন মনে করলো আর নির্বাচন করা দরকার, এটাও তো আমি নিয়ে নিতে পারি। আমি যখন অপোজিশনে গিয়া, আমি যখন বিরোধী দলের পার্লামেন্টে না গিয়া বাসায় ঘুমাইয়া বিরিয়ানি খেয়ে ঘোরাঘুরি করে আমি টাকা টোকা গাড়ি টাড়ি সব পাই, তো একটা পর্যায়ে সেটা তার ইলেকশন করার দরকার, ওটাও খেয়ে ফেলি। এখন খেতে খেতে ওটাও খেয়ে ফেলছে, বুঝতে পারছেন না। অতএব এর জন্য কিন্তু আমি যে কথা কষ্টের সাথে বারে বারে বলে আসছি যে আমাদের, এবং দেখেন এদের কিন্তু সাহায্য করতেছে কারা, আপনি আছেন সকলে এখানে অত্যন্ত, দেখেন আর দেশটা আমাদের স্বাধীন দেশ, আমরা পাকিস্তান ভেঙে এইটুক শান্তি বা স্বস্তি পেতে চেয়েছি যে আমরা যে সরকারি হোক, যত দুর্বল সরকার হোক, যিনি আর্মি অফিসার হোক, জেনারেল হোক, আমাদের ভয়তে কথা বলতে হবে না। যে পাকিস্তানি জেনারেলের সাথে কথা বলতে গেলে আগে যেমন ভয়তে কথা বলতে হইতো, যেমন মাথাটা থাকবে কিনা, আমার বাংলাদেশি জেনারেলের সাথে কথা বলতে গেলে সেই ভয় থাকবে না। আজকে কিন্তু সরকার পরিচালনার সঙ্গে পুলিশ জড়িত, সামরিক বাহিনী জড়িত, র্যাবের মাধ্যমে প্রমাণ হলো। আপনি যে কথা বলছেন ব্যাপারে আমার একটা ভালো স্টোরি আছে। এখন হচ্ছে কি, রাষ্ট্র চালাবার যিনি চালাচ্ছেন তিনি রাষ্ট্র চালানোর ব্যাপারে কিছু জানেন না। এটা বললে পরে বলবেন যে এটা কোনো কথা হলে একটা প্রধানমন্ত্রীকে আপনি অপমান করেন, এটা অপমান কথা না, বরঞ্চ তাকে সাহায্য করার জন্য এই কথা আমি বারে বারে বলেছি, উনি কিছু বোঝেন না। তা না হলে র্যাবের নামে যে বডিটা করা হয়েছে, এলিট ফোর্স বলেন, এরকম একটা ফোর্স থাকতে পারে, কিন্তু এই আপনি সামরিক বাহিনীর অফিসার, নেভি অফিসার দিয়ে দিচ্ছেন উপদেশ একজন পুলিশ অফিসারকে। আমার কাছে ব্যক্তিগতভাবে আছে, একজন লোকে বললো যে তিনি একটা বিপদে পড়েছিলেন, তো পড়ে যাওয়ার পরে তিনি গেছেন চিফের কাছে, র্যাবের চিফের কাছে গেছে, তিনি কি আপনি কি আছে অভিযোগ বলেন, লিখে দেন। তিনি লিখছেন, লেখার পরে বেচারা একটা সাইন করে একজন অফিসার কাছে পাঠিয়েছে, তুমি ইনভেস্টিগেটর বসেন। ইনি যে দিয়েছেন, আই এম নট আন্ডার হিম, আই এম আন্ডার দি কন্ট্রোল অফ আর্মি। অর্থাৎ এইটুক জ্ঞান বুদ্ধি পর্যন্ত বোঝার মতো নাই যে আপনি আর্মি অফিসারকে আন্ডারে দিয়ে, পুলিশের আন্ডারে দিয়ে আপনি ওখানে একটা গন্ডগোল বাজাই দিচ্ছেন। আর আরেকটা কথা, যদি বিদ্যা বুদ্ধি কিছু থাকতো তাহলে সে বুঝতো যে কখনো আর্মিকে লং টার্ম সিভিলিয়ান অ্যাক্টিভিটিতে রাখতে নাই, এইটুক পর্যন্ত জানে না। অতএব তারা আজকে রাষ্ট্র পরিচালনা আসছে। আপনি বলবেন যে মোদি চা বিক্রি করে আজকে আসছে, সেটা অভিজ্ঞতার মাধ্যমে আসছে। এরা একদম অভিজ্ঞতা ছাড়া এসে বসে গেছেন। আর এই চালাক লোকরা যদি কেউ যদি দোষ ধরতে হয় শেখ হাসিনা বা খালেদা, তার চেয়ে সবচেয়ে হলে পিছনের যারা এই নাক বল্টু কি করতেছে আর বলতেছে যে নির্বাচন না করেও নির্বাচন করা যায়, বুঝতে পারছেন না। আর এরকম খুন খারাপ হিসেবে আজকে কালকে গতকাল পুলিশের যিনি প্রধান তিনি বলতেছেন না সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, যে আমরা যাচ্ছে এটা এমন একটা বিরাট কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে। মুকেশ ভাই আপনার কাছে আসছিলাম দর্শকের ফোন নিয়ে। হ্যালো হ্যালো, আমার একটা প্রশ্ন বিজ্ঞ আলোচকদের কাছে, আমাদের এই রাষ্ট্রটা কি পুলিশি রাষ্ট্র কিনা? আর আরেকটা প্রশ্ন হলো, যেভাবে আমাদের দেশের এলিট পার্সনরা কোনটা রয়েছে, আমাদের আসলে কি এখনকার যে পজিশনটা আছে এতে একটা গণতান্ত্রিক দেশে একটা কোন অগণতান্ত্রিক কোন বাহিনীর প্রয়োজন আছে কিনা, বা এটা আমাদের ঠিক? অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আমি প্রথমে একটু বলে নিই, আমি যখন ওই গণতন্ত্র এবং আওয়ামী লীগের কথাটা বলেছি, আমি বলেছি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল একটি গণতন্ত্রের যুদ্ধের আওয়ামী লীগ, কিন্তু এখন গণতন্ত্র নাই, সেটা আমার প্রতিটা বক্তব্যের ভিতরে আছে, গণতন্ত্রকে হত্যা করা আছে। আমি ব্যারিস্টার সাহেবের একটা সুন্দর কথা নিয়ে আসি, যে এইসব জায়গায় যেসব লোকজনকে এই প্রধানমন্ত্রী বা উচ্চ পদে বক্তব্য দেওয়ার এবং নির্দেশনা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আপনারা আমাকে বলবেন অ্যাডভাইজার। পৃথিবীতে কোন ডিকশনারি খুঁজে আমি বের করতে পারলাম না যে অ্যাডভাইজার মানে এক্সিকিউশন অফ দ্য ওয়ার্ক। অ্যাডভাইজার অর্থাৎ আমি পেয়েছি যে আমি অ্যাডভাইস করব, আমার অ্যাডভাইজার আমাকে অ্যাডভাইস করবে, ইটস মাই উইশ ওয়েদার আই উইল ফলো হিম অর নট, এটা আমার ইচ্ছার উপরে সম্পূর্ণ নির্ভর করে। কিন্তু বাংলাদেশের অ্যাডভাইজার ভেরি ইন্টারেস্টিং, হি হ্যাজ দ্য এক্সিকিউশন পাওয়ার। অর্থাৎ আমি কয়দিন আগেও টেলিভিশনে বলেছি, আবারও বলছি, একদম সব জ্ঞানে বলছি,
এই অ্যাডভাইজার সাহেবরা কিন্তু কোনো ওত নেন না, এরা জনগণের প্রতিনিধি না, কারু কাছে এনাদের দায়বদ্ধতা নাই। এনারা যদি কোনোদিন মনে করে উই ওয়ান্ট টু রিমুভ দিস প্রাইম মিনিস্টার, দে হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট, বিকজ দে আর ডুইং, দে আর প্র্যাকটিসিং দেয়ার পাওয়ার এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। ওনারা যদি দুজন অ্যাডভাইজার যদি কালকে রাত্রে চিন্তা করেন যে এই প্রধানমন্ত্রীকে রাখা যাবে না, আপনারা একদম শিওর থাকেন প্রধানমন্ত্রী উইল বি রিমুভড, নোবডি ক্যান স্টপ ইট, বিকজ দে অলরেডি গট দ্যাট পাওয়ার। কিন্তু জনগণের কাছে তাদের কোন রকম দায়বদ্ধতা নাই। আমি অন্তত জানি না যে ওনাদের কোনো দায়বদ্ধতা আছে, এবং ওনারা ওত নিয়েছেন এই কথাও কিন্তু আমি জানি না। অনেক ধন্যবাদ আপনাকে, ফিরবো পরে। আমি অন্য একটা কথায় আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে যে নিরাপত্তাহীনতা আমরা ভুগছি, এটা আর একটা ব্যাপারে আমরা দৃষ্টিপাত করা দরকার। সেটা হচ্ছে যে এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটা কোন্দলের ফসল আমরা দেখতে পাই নারায়ণগঞ্জে, লক্ষ্মীপুরে বা আমরা ফেনীতে। তো আওয়ামী লীগের যেটা আভ্যন্তরীণ কোন্দল, সেটাও খুব স্বাভাবিক কোন্দল। কারণ একটা দলকে যখন বছরের পর বছর অবৈধ কাজে লিপ্ত রাখেন, এখানে হালুয়া রুটি খাওয়ার বন্দোবস্ত করে দেন, টাকা পয়সা ভাগাভাগি নিয়ে গন্ডগোল হবে, এখানে সম্পত্তি নিয়ে গন্ডগোল হবে, এবং তার প্রতিফলনে আমরা এখন খুনাখুনি পর্যায়ে চলে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে, তাদের যে অভ্যন্তরীণ যে কোন্দলের ফলে এই ধরনের খুনাখুনি হচ্ছে, তার হিসাবে জনগণ কেন জিম্মি হবে, দেশ কেন জিম্মি হবে? আপনারা লুটপাট করছেন, সে লুটপাট আপনারা এতদিন নিজেরা করেছেন, এখন লুটপাট করতে গিয়ে আমাদেরকে জিম্মি করে ফেলেছেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একই সাথে সরকারের যে বাহিনীগুলো আছে সেগুলোকে লেলিয়ে দিয়েছেন আমাদের উপর। আমরা জনগণ, আমরা সাধারণ নাগরিক, আমরা কোথায় যাব? এইটা একটা জনগণ হিসেবে আমাদের বড় প্রশ্ন। আমাদের রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন রাখতে হবে, আমরা কি একদলীয় শাসনের অধীনে চলে গেছে কিনা। এই গণতন্ত্র নিয়ে খেলা করা উচিত না, এবং এটার প্রতিফলন কোনো সময় ভালো হবে না। আমরা যদি সরকার যদি মনে করে যে একদলীয় শাসন তারা কায়েম করতে চান, আবার বাকশালে ফিরে যেতে চান, তাদের পরিষ্কারভাবে বলা উচিত যে কোনো নাগরিক সমাবেশ হবে না, কোনো আইনজীবী সমাবেশ হবে না, আমরা কেউ মুখ খুলতে পারবো না, কেউ লিখতে পারবো না, আমরা বাকশালের অধীনে থাকবো। আমরা পরিষ্কার করে জানতে চাই নাগরিক হিসাবে, আমরা কি একটা মেকি গণতন্ত্র হলো যদি গণতন্ত্রের অধীনে আছে কিনা, নাকি আমরা একদলীয় শাসনের অধীনে চলে গেছি। অনেক ধন্যবাদ। আমি জেনারেল মনিরুজ্জামান সাহেবের কথা সূত্র ধরে বলতে চাই যে গণতন্ত্র আসলে বিষয়টা কি, পরমত সহিষ্ণুতা, এটাই তো মূল কথা, বা আপনার ফ্রিডম অফ স্পিচ। তো এর কোনো প্র্যাকটিস তো আমরা দেখছি না, আলামত তো আমরা দেখছি না, বরং আমরা একটা নিরাপত্তাহীনতার কথা একজন জেনারেল যখন বলেন টেলিভিশনে বসে, তখন তো আমাদের বুঝতে হবে যে আমরা কোন পর্যায়ে আছি। এবং একটা সভ্য দেশে, স্বাধীন দেশের নাগরিকরা যখন নিরাপত্তাহীনতায় ভোগেন, এবং আমার ধারণা, আমি যদি ভুল না বলি, স্বাধীনতার পরে সম্ভবত এই প্রথমবারের মতো দেশব্যাপী সাধারণ মানুষ ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি নিজেও আছি এর ভিতরে, এবং আপনারা যারা প্রোগ্রাম করেন, বিশেষ করে যারা টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন, তাদের মুখে একটাই কথা শুনি অনুষ্ঠান শেষ হওয়ার পরে, যে বাসায় ফিরতে পারবো কিনা জানি না। আপনি যেটা বলেছেন, তো এই যে নিরাপত্তা, সেন্স অফ ইনসিকিউরিটি, এটা কিন্তু কোনো ভালো আলামত না। মানুষের ভিতরে ভীতির সঞ্চার করে হয়তো থাকা যাবে, কিন্তু তাদের কাছ থেকে কোনো কিছু আশা করা যাবে না। ব্যারিস্টার মনিরুল হোসেন স্যার যে কথাগুলো বলার চেষ্টা করছিলেন, আমি একটু সরাসরি আপনার কথাটার সঙ্গে একমত পোষণ করতে চাই যে প্রধানমন্ত্রীদের, আমি বর্তমান প্রধানমন্ত্রীকেও শুধু মিন করছেন, এর আগেও যারা ছিলেন, ওনাদের আশেপাশে যারা থাকেন, আপনি যাদের কথা বলার চেষ্টা করছেন, রিটায়ার্ড অথবা অন্যান্য কিছু, বেসিক্যালি আমি এনাদেরকে চামচা ছাড়া অন্য কিছু মনে করি না। তো এই চামচামির ফল তো তারা পান, কারণ তারা সরকারে যখন ছিলেন তখন তারা খেয়েছেন, এবং রিটায়ারমেন্টের 2-3 বছর আগের থেকে তারা এই প্র্যাকটিসটা শুরু করেন, তখন ব্যাপকভাবে দলীয়করণের দিকে ধাবিত হন, এবং রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে তারা অ্যাডভাইজার হয়ে যান বা কোনো একটা কিছু হয়ে যান। এবং রিসেন্টলি আমি যেটা একটা পড়লাম আর কি, যে একটা জার্মান প্রভাব আছে যে চামচাদের এক হাতে থাকে পানি আর এক হাতে থাকে আগুন। এটা যে কখন আগুন নিয়ে খেলবে, কখন পানি নিয়ে খেলবে, সেটা আমি জানি না, কিন্তু এনারা কিন্তু একটা বড় সর্বনাশের কারণ হবেন আমাদের জন্য যদি এনাদেরকে। ধন্যবাদ ভাইয়া। আমি এটা দর্শকের ফোন নেই, তারপরে হ্যালো আসসালামু আলাইকুম। আসসালাম। জি মতিউর ভাই। জি ভাইয়া। আমি ব্যারিস্টার মনিরুল হোসেন স্যারের কাছে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি করেন। যে স্যার আসসালামু আলাইকুম। শুনছেন? আপনি বলেন প্লিজ। জি স্যার, আপনি তো দেশের একজন আইনজীবী স্যার,
এবং বাংলাদেশ স্বাধীনতার পেছনে আপনাদের অনেক অবদান। তার বর্তমান যে দেশের যে অবস্থা যাচ্ছে তাতে কি আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন? বর্তমান কি দেশের কোনো গণতন্ত্র আছে স্যার? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই প্রশ্নের জবাবটা আমরা শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইন রাউন্ড আপ। ফ্রন্টলাইন রাউন্ড আপ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবার ফিরে এলাম ফ্রন্টলাইনে। আজকের ফ্রন্টলাইনে আমাদের চারজন অতিথি, ব্যারিস্টার মইনুল হোসেন, মেজর নবাব মনিরুজ্জামান, স্থপতি মুবাশশির হোসেন, অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। বিরতির আগে একজন দর্শক আপনাকে সরাসরি প্রশ্ন করেছিলেন যে আপনি একজন বিজ্ঞ আইনজীবী, হাত গুটিয়ে বসে থাকবেন কিনা। আচ্ছা, এই সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ করে আমি দিচ্ছি, তারপরে আপনার সুবিধা হবে আলোচনা করতে। জি, হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি অ্যাডভোকেট মাহুল আলম বলছি। আমি ব্যারিস্টার জানতে চাচ্ছি। জি বলুন। মার্ডার কেসের আসামিকে ধরতে প্রাইম মিনিস্টার নির্দেশ লাগবে, আইনের কোথায় কথাটা আছে? মার্ডার কেসের আসামিকে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ লাগবে, এটা আইনে কোথায় আছে? অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জি, আমি প্রথমে বলি যে এই প্রশ্নগুলোর যারা করেছেন তারা নিজেরই এটা উত্তরটা জানেন এবং কষ্টে আছেন। প্রথম যে প্রশ্ন করেছেন আমাকে যে আমরা কি হাত গুটিয়ে বসে আছি, এই প্রশ্ন দেখেন আমি নিজেকে বারে বারে করি। এখন কথা হলো যে আমাদের বয়স হয়েছে, আমি চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে থাকবেন, বিভিন্ন লেখার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, এবং এর আগে বিভিন্ন আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সিভিল সোসাইটির সঙ্গে আমার সম্পর্ক, এবং সিভিল সোসাইটির শক্তি ছিল তখন আইনজীবী এবং সাংবাদিকরা। আমার যেহেতু দুই ক্ষেত্রে একটা বিচরণ আছে, সেজন্য আমি সবসময় আইনজীবী এবং সাংবাদিকদের নিয়ে আন্দোলন করতে পেরেছি আগে। কিন্তু এখন সেই সময় নাই। এখন আইনজীবীরা বললাম যে কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগে। এটা ঠিক যে এখনো তারা দেখতে সালাম দেয়, হয়তো সম্মানও করে, নিশ্চয়ই সম্মান করে আমি মনে করি। সাংবাদিকরা ওখানে গেলে পরে তারা সম্মান করবে, এক কাপ চা খাওয়াবে। কিন্তু আগের যে স্বাধীন অবস্থানটা, সেই অবস্থানটা তারা যে কোনো কারণে হোক স্বার্থের কারণেই করেছে, যদি আমি না বলিও সেটা, কিন্তু ওই স্বাধীন অবস্থানটা তাদের নাই। ফলে কথা বলতে গেলে তাদের চিন্তা করছে তাদের নেতা শেখ হাসিনা কি বলবেন, বেগম খালেদা জিয়া কি বলবেন। দেখেন, সুপ্রিম কোর্টে গত আন্দোলনের সময়, এই ইলেকশনের আগের আন্দোলনের সময়, একটা মেয়ে আইনজীবীকে বাইরে থেকে লোক এসে পিটাইল। অথচ দেখেন আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ করতে পারলাম না, কিছু করতে পারলাম না। বিএনপি করলো, আওয়ামী লীগ চুপচাপ থাকলো। এই যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে ব্যক্তি, সুক্ষুদ্র ব্যক্তির স্বার্থের জন্য, একথা বারে বারে বলে যাচ্ছে যে বাঙালির চরিত্রের কি একটা দোষ আছে যে আমরা শিক্ষিত হইলে চতুর হই, চালাক হই আমাদের নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য। আপনি যে কথা বলেছেন হাত গুটি ঠিক নাই, কিন্তু চেষ্টা করতেছি, কথা বলতেছি। দেখেন, আমি তো অনেক বেশি সুটটাই পড়ি। আমার আব্বা খুব কম সুটটাই পড়তেন। তিনিও পাকিস্তান আমলে লজ্জায় ঘৃণায় একসময় বলতেন, আর এই সুটটাই পড়তে ইচ্ছা করেন আমার, লজ্জায় ঘৃণায়। আমিও কিন্তু আসলে এমন একটা অবস্থার ভিতরে আছি যে এখন আর লজ্জায় ঘৃণায় সুটটাই পড়তে ইচ্ছা করে না। নিজে আইনজীবী হিসেবে মানুষের কিছুটা উপকার হয়তো আসি, এবং কোর্টে এখনো মান সম্মান আছে, সুপ্রিম কোর্টে এখনো মাঝে মাঝে সাহসী ভূমিকা তারা পালন করতেছেন। কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু ধ্বংস করা হচ্ছে, বিচার বিভাগ বলেন, পার্লামেন্ট বলেন, গণতন্ত্র বলেন, সেইগুলোকে যদি অ্যাটাক করতে আমরা ঐক্যবদ্ধভাবে না পারি, আজকে যেটা আমার ভয় হচ্ছে কি জানেন, কিছুক্ষণ আগে আমাদের মতিউর রহমান চৌধুরী বলতেছিলেন যে এই কথার মাধ্যমে দেশে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, অ্যাওয়ারনেস সৃষ্টি হচ্ছে, মানুষ ক্ষুব্ধ হচ্ছে, রাগ হচ্ছে, কিন্তু নেতৃত্বহীন অবস্থার যেটা হবে সেটা হবে আরো ভয়াবহ একটা নৈরাজ্যিক অবস্থা। আমরা আমাদের মতো বুদ্ধিমান লোকেরা, মানে আমি নিজেকে বুদ্ধিমান বলছি না, শিক্ষিত সচেতন লোকেরা সবসময় এই চেষ্টা করে থাকি যাতে এরকম একটা এনার্কির ভিতরে না যায়, এরকম একটা ভয়াবহ না যায়। মানুষ বলে রেভলিউশন, সিভিল ওয়ার, এগুলো তামসার কথা না, একটা ভয়াবহ কথা। বাংলাদেশ আসলে নেতৃত্ববিহীন অবস্থায় সেই দিকে যাচ্ছে, এর জন্য আমরা দুশ্চিন্ত আছি, কিন্তু আমি বুঝি না কি করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই ভাই, আপনার কাছে দর্শক প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, দর্শকের প্রশ্ন একটা ছিল গণতন্ত্র নিয়ে। আমি অবশ্য গণতন্ত্র আওয়ামী লীগের, এটা বলেছেন আপনি,
আর একটা প্রশ্ন যেটা আছে যে এই যে অ্যাডভাইজার নিয়ে আমি প্রশ্নটা ছিল এটার উত্তর দিয়েছি। আমি এখন ক্রেস্ট নিয়ে একটা কথা বলবো। ক্রেস্ট নিয়ে কিন্তু বাংলাদেশে তানভীর বলেছেন যে উনি প্রশ্নটা তুলেছেন, আমি এটার উত্তর দেই। এটার সাথে এটার কার্যক্রমের সাথে কিছুটা আমি অন্যভাবে জড়িত ছিলাম। শরদ্দী উদ্যানে যে বিজয় স্তম্ভটি আপনার তৈরি হচ্ছিল ওইটার ডিজাইনের সাথে জুরার হিসাবে আমি, জামিলুর রেজা সাহেব, হাশেম আর্টিস্ট হাশেম সাহেব, এরা সবাই ছিলেন। তো যে মন্ত্রণালয়ের আন্ডারে, যাকে নিয়ে এই দুর্ঘটনা, ওনার মন্ত্রণালয়ের আন্ডারে কনভেনার ছিলেন জামিলুর রেজা সাহেব। বিভিন্ন সময় আমরা মিটিং করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে সেটার মাইনরস গুলি অলওয়েজ চেঞ্জ হয়ে চলে আসতো তাদের পক্ষে। একদিন মিটিং আমি এটা নিয়ে প্রতিমন্ত্রীর সাথে প্রচন্ড ঝগড়া আমার হয়। হওয়ার পরে আমি অন দ্য স্পট রেজিগনেশন দিয়ে চলে আসি। আমি রেজিগনেশন দেওয়ার পরে জামিলুর রেজা সাহেব, মুনতাসির মামুন, হাশেম খান সবাই রিজাইন দেয়, রবিউল সাহেব সবাই রিজাইন দেয়। এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে জামিলুর রেজা সাহেব, হাশেম খান, এনারা সবাই দাওয়াতে যান এবং সেখানে প্রধানমন্ত্রীর সাথে এক পর্যায়ে এনারা বলেন যে আমরা তো এখান থেকে রিজাইন দিয়েছি। এই কথাটা শোনার সাথে সাথে প্রধানমন্ত্রীর যে রিয়াকশনটা সেটা মার্ক করার মতন। বলে হ্যাঁ আমি শুনেছি আপনাদের কার নাম উপরে থাকবে আর কার নাম নিচে থাকবে এই নিয়ে আপনাদের ভিতরে দলাদলির কারণে আপনারা রিজাইন দিয়েছেন। অর্থাৎ প্রতিমন্ত্রী যিনি ক্রেস্টের সমস্ত সোনাগুলি গিলে খেয়েছেন, উনি প্রধানমন্ত্রীকে এই জিনিসটি বুঝিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেটা বুঝে নিয়েছেন। আমার প্রশ্ন ওই জায়গায়, প্রধানমন্ত্রী তার সেই তথ্যটা বুঝে নিয়েছেন। জামিলুর রেজা সাহেবকেও জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা মনে করেন নাই, হাশেম সাহেবকেও জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা মনে করেন নাই কেন আপনারা রিজাইন করলেন। উনি বুঝিয়েছেন যে আপনাদের নাম কার্ডটা উপরে থাকবে, এইটা নিয়ে আপনাদের মধ্যে তর্ক হয়েছে। এইখানে আমার এখন সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থা যদি চিন্তা করি, জাতির পিতা বঙ্গবন্ধু তার জীবনে একটি সত্যিকার স্বীকৃতি দিয়ে গেছিলেন যে আমার চারপাশে চাটার দল। এই 43-44 বছরে চাটার দল গেলার দলে পরিণত হয়েছে এবং গিলতে গিলতে তারা রাক্ষস হয়ে গেছে। এই রাক্ষস কিন্তু এখন বাংলাদেশের রাজনীতি পুরোপুরি কন্ট্রোল করে, নেতা নেত্রীদেরকে কন্ট্রোল করে। ধরে নেন আজকে হঠাৎ আওয়ামী লীগের ভিতরে গণতন্ত্রের প্রতি ভালোবাসা আসলো, চিন্তা করলো যে আমরা কনস্টিটিউশনটাকে ঠিক করব, সবাইকে নিয়ে ইলেকশন করব, মধ্যবর্তী ইলেকশন করব। এই সিদ্ধান্ত যদি না, এটা কি বাস্তবায়ন করা সম্ভব? আমি বলে দিতে পারি নিশ্চিন্তভাবে এই অবস্থাতে কোনো অবস্থায় কখনো এটা বাস্তবায়ন করতে পারবে না। প্রয়োজন হলে আওয়ামী লীগের যে নেতা নেত্রীরা এটার সাথে সম্পৃক্ত হবে তাদেরকে দেখবেন গুম হয়ে গেছেন। সেই অবস্থায় কিন্তু আমরা পৌঁছে গেছি। এই কথাটি আমরা বারবার বলছিলাম যে আমরা আমাদের সমস্ত কিছুর বাইরে নিজেদেরকে এই জায়গা থেকে যদি, এই দুরবস্থা থেকে যদি আমাদের অবস্থাকে পরিবর্তন না করতে পারি, সরকারের ভিতরে যে দুর্ঘটনাগুলি ঘটতে যাচ্ছে, আমি এই কথাটা টেলিভিশনে কয়েকবার বলেছি যে বঙ্গবন্ধু এক সময় তার পাশে নজরুল ইসলাম এবং তাজউদ্দিন সাহেবকে দেখা যেত, হঠাৎ করে দেখা গেল বেটে টুপি মাথায় এক ভদ্রলোক সেই জায়গা নিয়ে নিয়েছেন। ইনি হচ্ছেন খন্দকার মোশতাক। খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে শেষ করেছেন, বাংলাদেশকে বহু বছর পিছিয়ে দিয়েছিলেন। আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকারের চারপাশে এরকম বেশ কিছু খন্দকার মোশতাক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসছি একটা দর্শকের প্রশ্ন নিয়ে। জি, হ্যালো। হ্যালো, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি ভাই, আমি সৌদি আরব থেকে আসছেন। জি বলুন। বিনয়ের সাথে আপনার মাধ্যমে অতিথি মহোদয়ের কাছে আমার বিনীত প্রশ্ন, একটা মানুষের ভোট কেড়ে নেওয়া মানে